আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের রোজকার খবরের আয়োজন রোজকার বন্ধন নিয়ে। আমরা রোজকার বন্ধনে যাদের সাথে কথা বলি আপনারা তাদের সম্পর্কে শুনেন, তাদের সম্পর্কে জানেন, যেটা আমাদের চারপাশের জীবন, আমাদের ব্যক্তিগত জীবনের সাথে অনেকটাই মিলে যায়। আমরা কখনো সাহস পাই, কখনো সামনে এগিয়ে যাওয়ার জন্য নতুন করে স্বপ্ন দেখতে পারি। আমাদের এই অনুষ্ঠানের নাম আমরা রেখেছি রোজকার বন্ধন। বন্ধন কিন্তু শুধুমাত্র দুটো মানুষের মধ্যেই তৈরি হয় না। বন্ধন আমাদের চারপাশে প্রকৃতির সাথে যেরকম তৈরি হয়, একই রকম ভাবে স্মৃতির সাথে বর্তমানেরও একটা আন্তরিকতা থেকে যায়। বন্ধন কখনো ঐতিহ্যের সাথে আধুনিকতার সংযোগ ঘটাচ্ছে, আবার কখনো স্মৃতির সাথে বর্তমানে নতুন করে গাঁটছড়া বাঁধছে। আমরা আজকে আমাদের এই রোজকার বন্ধনে এমন একজন মানুষের সাথে কথা বলতে যাচ্ছি, যিনি নারী হয়েও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নানান ভাবে। একই সঙ্গে সামলাচ্ছেন সংসার, নিজের সন্তান, পাশাপাশি নিজের উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা প্রতি পর্বে এমন এমন কিছু মানুষের সঙ্গে কথা বলি, যাদের কাছ থেকে আমরা নতুন নতুন করে নানা ভাবে অনুপ্রাণিত হই। আজও আমরা আমাদের এই প্রিয় মানুষটির সঙ্গে কথা বলবো, জানবো তার অনেক অজানা কথা, এবং অবশ্যই প্রতিবারের মতো আমরা আমাদের আরো অভিজ্ঞতার ঝুলিটা একটু সমৃদ্ধ করতে পারবো তার কথার মাধ্যমে। তাহলে আর দেরি না করে চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমি বরাবরের মতোই অতিথির কাছ থেকেই তার ছোট্ট নাম, তার পরিচয় ছোট্ট করে জেনে নিতে চাচ্ছি। তো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপু, আমি আপনার মুখ থেকেই আপনার সুন্দর নামটা জানতে চাচ্ছি, এবং আপনি আসলে কি কাজের সাথে আছেন ছোট্ট করে একটু বলবেন। আমি শারজাবিন হাসান। আমি আসলে পেশায় ব্যবসায়ী। আমার উদ্যোগের নাম হচ্ছে আয়োজন বাহারি ব্লাউজ। আমার পাশাপাশি ২ টা আচ্ছা, উদ্যোগ। আয়োজন এবং বাহারি ব্লাউজ, দুটো নাম শুনেই আমরা বুঝতে পারছি যে নামের মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু। আর আয়োজন তো সবার জন্যই হতে পারে, তবে বাহারি ব্লাউজটা নিশ্চয়ই মেয়েদের জন্য খুব বেশি আকর্ষণীয়, কারণ এটা মেয়েদের একেবারেই শখের সাধের একটা বিষয়। তা আমরা যাব প্রথমে ছোট্ট করে শুনে নেই, কারণ হচ্ছে আমরা প্রতিটা বিষয়ে তার কাছ থেকে আরো নানান ভাবে কথা শুনতে চাই, জানতে চাই। তা আপু, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো এখন ব্যবসায়ী, ব্যবসায়ী হওয়ার আগে আপনি কি করতেন? আমি আসলে আমার ক্যারিয়ারের শুরুটা করেছিলাম একটা চাকরি দিয়ে। আমি একটা এনজিওতে ছিলাম খুবই অল্প টাইমের জন্য। তো ওই টাইমেই পাশাপাশি মানে আমার একদম পড়ালেখা শেষ করে চাকরি যখন করার জন্য ভাবছিলাম। অ্যাকচুয়ালি তখন আমি কখনোই ব্যবসায়ী হবো এমন কোনো চিন্তা করি নাই। আমার ইচ্ছা ছিল আসলে কর্পোরেট সেক্টরে যাওয়া। তো এভাবে আমি আসলে ১ম এ আমার ক্যারিয়ারটা শুরু করি একটা এনজিওতে। একটা লোকাল এনজিও ছিল। তারপরে করতে, করতে পাশাপাশি মানে আমার স্টুডেন্ট লাইফ এর থেকে এই যে একটু কাপড়-চোপড় এই যে করে নেয়ার একটা ছিল, প্রবণতা ছিল। ওখান থেকেই একটা ছোট একটা অনলাইনে একটা পেজ খুলে বসছিলাম। এটা খুবই শখের বশে। তো এটা করতে গিয়ে ব্যবসাটা ভালো লেগে গেল। তখন থেকে আসলে একটা পর্যায়ে এসে সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি চাকরি না করে ব্যবসায়ী হই। তখন থেকে আসলে ব্যবসা আচ্ছা, করা। আসলে এই যে যে সিদ্ধান্ত নিলেন, এটা আজ থেকে কত বছর আগের কথা? আম এটা সম্ভবত ১৭ ১৭ র দিকে আমি আসলে চিন্তা করি যে আমি আসলে চাকরি বাদ দিয়ে ফুল টাইম ব্যবসায়ী হব। আচ্ছা, এটা খুবই ভালো একটা বিষয়, কারণ অনেকেই না এই সিদ্ধান্তহীনতায় ভোগে, যে আমি আসলে কি করা উচিত, আমি আসলে কি করব। আপনি যে একদম মানে সিদ্ধান্ত নিয়েছেন এবং শুরু করে আজকে একজন মানে নিজেকে ব্যবসায়ী বলে পরিচিতি দিতে পারছেন, এটা অনেক বড় বিষয়। আপনি পড়ালেখাটা আসলে মানে কোন সেক্টরে করেছেন, কি বিষয় ছিল আমি আপনার? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ পড়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ওখান থেকেই মাস্টার্স আচ্ছা, শেষ করেছি। এই তো তারপরে আর কোনো পড়াশোনা হয়নি। বিভিন্নবার উদ্যোগ নিয়েছি আবার একটা ফার্দার একটা মাস্টার্স এর বা অন্য আরেকটা ডিগ্রির। কিন্তু আমি আসলে এভাবে সফল হতে পারিনি। মানে শেষ করতে পারি নাই জার্নিটা।
আচ্ছা, তো একটা জায়গায় না হলেও যে আপনি অন্যদিকে কাজ করে যাচ্ছেন, কন্টিনিউ আছেন, সফলতার পথে এগিয়ে যাচ্ছেন, সেটাই তো অনেক। আর আপু, এখন আপনি যেটা বললেন প্রথমে যে আপনার দুটো উদ্যোগ, একটা নাম আয়োজন, আমরা তো আয়োজন সম্পর্কে জানতে চাই, এখানে আসলে কি কি পাওয়া যায়? আয়োজনটা আসলে শুরু হয়েছিল প্রথমে খুবই ডিফারেন্ট একটা নিয়ে, যেমন হচ্ছে কুশন কাভার এই জাতীয় জিনিস করতাম। মানে আমার আসলে একটু ছবি আঁকার প্যাশন ছিল, তো তো ওখান থেকে দেখা যেত যে আমি কুশন কাভার বা অন্যান্য কিছুর নকশা করতাম। তো ওগুলো করতে গিয়ে তখন মনে হলো যে এই জিনিসগুলো তো আমি আরো বড় ক্যানভাসে করতে পারি। তখন থেকে আমি শাড়ির চিন্তা করলাম, এবং শাড়িটাই এখন আয়োজনের সিগনেচার প্রোডাক্ট। এর পাশাপাশি আমরা সালোয়ার কামিজ, কুর্তি এই জাতীয় জিনিস করে থাকি। আবার কখনো ছেলেদের পাঞ্জাবি, সেটা খুবই কম, বাট মেইন আমাদের সিগনেচার আয়োজনের সিগনেচার প্রোডাক্টটা হচ্ছে শাড়ি, এবং আমরা চেষ্টা করি মসলিনের শাড়ি করতে। আচ্ছা, তো এই শাড়িগুলোর ডিজাইন সবকিছু আপনি নিজেই করছেন? বেশিরভাগ ক্ষেত্রে আমি করি, তবে সামটাইমস আমি ডিজাইন কিনি, কখনো পারচেজ করি কোনো ডিজাইনারের কাছ থেকে, কখনো আম, কেউ চাইলে আমরা কাস্টমাইজ কাজও করে দেই। যেমন কেউ অনেক সময় আসেন, অনেক কাস্টমার যেহেতু আহ, ওখানে আমরা প্রায় হাই এন্ডের কাজ করে থাকি। একটু দেখা যায় যে মসলিনের যে শাড়িগুলা, ওয়েডিং শাড়িগুলা ওগুলা যখন করি, তখন অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লায়েন্ট যখন আসেন, ওনারা বলেন যে এখানে একটু এমন, ওখানে ওনারাই আসলে ডিজাইন অনেক সময় দিয়ে দেন। তো আচ্ছা, সেটাও হ্যাঁ, ফলো তারা করি। তাদের মন মতো করে করে নিতে চান আপনার কাছ থেকে। হ্যাঁ। আচ্ছা, তো আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে আপনি ছবি আঁকতেন, সেই জায়গা থেকে মনে হয়েছে বড় ক্যানভাসে করতেন। এই ছবি আঁকার শুরুটা আপনার আসলে কিভাবে? অনেকেই তো ছোটবেলা থেকেই ছবি আঁকা শিখে, আপনি কি সেভাবেই এসেছেন ছবি আঁকার জীবনে? হ্যাঁ, একটা সময় পর্যন্ত শিখেছি, সেটা খুবই মানে ছোট পরিসরে। আম, আমার বেড়ে ওঠা একটা মফস্বল শহরে। তো ওখানে আম, যে ছোট মানে ছোট পরিসরে যে আর্ট স্কুল গুলো থাকতো এলাকায়, ওরকমই একটা স্কুলে একটা টিচারের কাছে কিছুদিন আমি শিখেছি। উনি খুব ভালো আর্টিস্ট ছিলেন, ওনার কাছে কিছুদিন শিখেছি। তারপরে আসলে ওভাবে আর শেখা হয়নি, নিজে নিজে যতটুকু প্র্যাকটিস করা যায় ওরকমই। আচ্ছা, আপনার কখনো মনে হয় না যে আপনি যদি বিজনেসে না আসতেন তাহলে একজন বড় আর্টিস্ট হতেন? আসলে ওভাবে ভেবে দেখিনি, তবে যখন ছোট ছিলাম তখন একটা সময় খুব ইচ্ছা ছিল যে আমি চারুকলায় পড়বো। ছবি আর ছবি আঁকাকে নিয়ে আসলে অনেক চিন্তা ছিল তখন, কিন্তু আসলে এটা পসিবল হয় নাই নানা কারণেই। তো কিন্তু ওভাবে আসলে মিস করি না, যদি এটা না করতাম ওটা করতাম কি হতো। আমি আসলে খুবই বর্তমানে বাস করি, তো এজন্য অতীত বা ভবিষ্যৎ কোনোটাই আমাকে কখনো রিগ্রেট ফিল দেয় না, বা ওইভাবে থ্রিল করে না কখনো। এই বিষয়টা মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। মানুষ যদি অতীত বা এটা না হলে ওটা হতো এই ধরনের চিন্তার মধ্যে বেঁচে থাকতে চায়, তাহলে মানুষ একটা সময় হতাশার মধ্যে চলে যায়। আপনার মধ্যে মনে ডেফিনেটলি। হয় সেই বিষয়টা একদমই নেই। খুব সুন্দর করে কথা বললেন। হতে পারে, এই জন্য হয়তো বা আমার মানে এই যে আপসেট হয়ে থাকার পিরিয়ডটা খুবই শর্ট হয়। এটা খুবই ভালো। মানে আর সব থেকে বেশি ভালো, আপনি যেহেতু একজন উদ্যোক্তা, ব্যবসায়ী বলেন, যেহেতু আপনি নিজে মানে ডিজাইন করছেন, নিজস্ব ক্রিয়েশন, সেক্ষেত্রে আপনাকে আমি উদ্যোক্তাই বলতে পারি। তো উদ্যোক্তার ক্ষেত্রে এটা হচ্ছে সজীবতা। এই জিনিসটা উদ্যোক্তার মধ্যে না থাকলে সে কখনো পরিপূর্ণ উদ্যোক্তা হয়ে উঠতে পারে না। আর আপনি আরেকটা কথা বলেন, আপনার বাহারি ব্লাউজ, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। বাহারি ব্লাউজের আসলে উম, আহ, ইয়াটা খুবই মানে খুবই সারপ্রাইজিং। যেমন যখন আমি স্টুডেন্ট, অ্যাকচুয়ালি না স্টুডেন্ট না, আমি পড়ালেখা কেবল শেষ করেছি। ওই সময়ে হচ্ছে আমি যখন আয়োজনটা ছিল আমার বিজনেস, একটা অনলাইন পেজ ছিল, তখন দেখা যেত কি স্টুডেন্ট ছিলাম, তখন তো হাতে আসলে ভাবে পুঁজি টুজিও ছিল না। আর আমার বিজনেস আসলে ওভাবে আম, মানুষ যেমন আসলে ব্যবসা করার ক্ষেত্রে যে একটা বড় পুঁজি নিয়ে ব্যবসা করে, ওভাবে কখনোই আসলে করা হয়নি।
আমার মনে আছে আমার ব্যবসার পুঁজি ছিল মাত্র হচ্ছে ১,০০০ টাকা, এবং এইটাও হচ্ছে আমার ভাতিজার টাকা। আমার ভাবি আমাকে দিছিল যে এটা দিয়ে করো। মানে আমার ব্যবসাটা আসলে খুবই শখের বশে হয়েছিল, এবং এটা খুবই মানে ওভাবে কোনো ব্যবসা করবে এরকম কোনো যেহেতু ছিল না। আর ওই টাইমটা আমিও স্টুডেন্ট ছিলাম। তখন যেটা হলো সেটা হচ্ছে যে শাড়ি করতাম কি, কিছু রেডিমেড শাড়ি এনে সেটার সঙ্গে একটু লেস টেস কিনে জোড়া দিয়ে ওইটার ছবি তুলে তখন দিতাম। আর তখন অনলাইন পেজটা কেবল বাংলাদেশে হচ্ছে, উম, খুবই আর্লি স্টেজ ছিল। তো যা দিতাম দেখা যেত হয়তো আমার লাখটাও কাজ করেছিল, সেল হয়ে যেত সামহাউ। খুবই ইম্যাচিউর ছিলাম, আনাড়ি ছিলাম। তো ওই টাইমে ওইটা করতে গিয়ে আমার একসময় একদিন একটা স্টাফ বললো যে আমরা যে আসলে শাড়িগুলা পরি, এই শাড়ি পরার সময় সবচেয়ে বড় একটা টেনশন হচ্ছে ব্লাউজ। এখন দেখা যায় যে যখন স্টুডেন্ট ছিলাম, আমি আবারও বলছি কারণ তখন আমার কেনার সামর্থ্য ছিল খুবই লিমিটেড, তখন দেখা যাইতো যে ভ্যান থেকে শাড়ি কিনতাম। আম, একটা শাড়ি কিনে অনেক ফ্রেন্ডরা অনেকবার ঘুরে ঘুরে পরতাম। তো দেখা যেত কি তখন ওই একই শাড়ি যখন কয়েকটা ফ্রেন্ড পরতাম, ওই ব্লাউজটা যদি একটু চেঞ্জ হইতো তো পুরো লুকটা চেঞ্জ হয়ে যেত। এই চিন্তা থেকে তখন একদিন বসে বসে ভাবছিলাম যে এটা শাড়ির সাথে কি ব্লাউজ করবো। তখন আমার মাথায় আসলো যে আমি তো এইভাবে আমার কাস্টমারদের জন্য করতে পারি, যে আমি যদি একটু ডিফারেন্ট ব্লাউজ করি। আবার আমি যখন ব্লাউজ করতাম তখন ফ্রেন্ডরা অনেক হচ্ছে বলতো যে এই ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে, আমিও এরকম একটা বানাই, প্রশংসা করতো। তো ওইটাও হয়তো বা কখনো একটু কনফিডেন্সটাকে বুস্ট করেছিল। হুম। তখন ভাবলাম, তো ওইটা ভেবে তো আমি খুবই কিছু কাপড় নিয়ে আম, নিজে হাতে ছবি এঁকে স্টিচ করেছিলাম। আমি আসলে খুব ভালো স্টিচ পারি না, ওই যে কাঁথা ফোট যেটাকে বলে, যে কাঁথা সেলাই, ওরকমই কয়টা স্টিচ দিয়েছিলাম, সাথে কিছু কালারফুল বিডস দিয়ে দিয়েছিলাম, উডেন বিডস। তো ওইটার জন্য আচ্ছা। ব্লাউজের একটু স্লিভে একটু গলায় এরকম করেছিলাম, তারপরে পিঠে একটা পদ্ম ফুল এঁকেছিলাম, ওটার সাথে একটু দিয়েছিলাম। তো এইটা খুবই ক্যাচিং হলো, এবং এইটা একটা জিনিসেরই কয়েকটা পিস করে আমি একটা ছবি তুলে একটা উম, ওই দিন রাতেই একটা পেজ খুলেছিলাম ভারী ব্লাউজ নামে। তো খুলে ছবি দিলাম, পরের দিন সবগুলো বিক্রি হয়ে গেছে। তখন আমার হচ্ছে কোনো পরিচিত কাস্টমার না, ওই পেজটাকে আমি আমার যে ফরমার যে পেজটা আছে আয়োজন, ওই পেজে জাস্ট একটু পোস্ট দিয়েছিলাম যে এরকম একটা ব্লাউজ আপনারা যদি চান এখান থেকে অর্ডার করতে পারেন। সকালবেলা উঠে দেখি যে অনেকজন কোয়ারিজ করছে। আম, এক রাতের মধ্যে আমার পেজের অর্গানিক রিচ অনেক বেড়ে গেল। মানে এটা এটা অ্যাকচুয়ালি খুবই সারপ্রাইজিং ছিল। এটা চিন্তা করলে এখনো আমি অবাক হই যে আসলে এত শর্ট টাইমের মধ্যে এতগুলো লাইক, এবং সেটা অর্গানিক। আমার মনে আছে এক রাতের মধ্যে বোধহয় ১ থেকে ১.৫ হাজার লাইক হয়ে গেছিল। মানে এত এটা আসলে মানে অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার। হ্যাঁ, আমি আসলে তখন বয়স কম ছিল, কোনো এক্সপেরিয়েন্স ছিল না। আমি খুবই মানে খুব ব্যাপারটা আমার কাছে অনেক বড় লাগছিল। তো ওখান থেকেই আসলে শুরু। তো ওইটা ভালো লাগলো। তখন মনে হলো যে আরেকটু অন্যরকম ভাবে করে দেখি, আরেকটু অন্যরকম ভাবে করে দেখি। একটু এমব্রয়ডারি এড করে দেখি, একটু বিডস এর কাজ করে দেখি। এভাবে করে তখন আসলে রেডিমেড ব্লাউজ করিনি, তখন শুধু আনস্টিচ ব্লাউজটা দিতাম। কারণ তখন স্টিচিং এর কোনো ভালো জায়গা আমার হাতে ছিল না। তো আস্তে আস্তে যখন দেখলাম যে এটার মানে আসলে আপনি কি পসিবিলিটিস জাস্ট আছে। হচ্ছে শুধু আপনি কি শুধু ডিজাইনটা করছেন, মানে এটা টেলারিং এর যে কাজটা সেটা আপনি বাইরে থেকে করাচ্ছেন? না না, এখন তো আমার ফুল সেটআপই আছে। এখন আমার প্রোডাক্টের সমস্ত কিছুই আমাদের হাউসেই হয়। ম্যানুফ্যাকচারিংটা আমাদের, সমস্ত প্রোডাক্টই আমাদের ম্যানুফ্যাকচারিং, আমাদের কোনো আউটসোর্সিং নেই। মানে খুবই লিমিটেড কিছু খুবই ভালো। প্রোডাক্ট। অনেক সময় দেখা যায় যে তাঁতের শাড়ি যেটা, এটা তো আর আমার আমার আসলে নিজস্ব তাঁত নেই, কিন্তু পরিচিত তাঁতি আছে, ওনাদের কাছ থেকে দেখা যায় যে নিয়ে আসি। তো ওইখানে দেখা যায় যে আমার আসলে কোনো ব্যক্তিগত আমার মেধার জায়গা বা ইসের জায়গা নাই। কিন্তু এটা খুবই ছোট্ট একটা মানে সেগমেন্ট আমাদের। অনেক সময় যারা মোস্টলি নেন, অনেক সময় দেখা যায় যে তারাও বলেন যে আপা একটু
ক্যাজুয়াল শাড়ি দু একটা যদি থাকতো, তখন দেখা যায় যে তাদের উদ্দেশ্য করে কখনো কখনো কিছু রাখা হয়। এই কিন্তু আপনার 98% প্রোডাক্ট আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং। আপনার যে পুরো যে প্রোডাক্ট গুলোর কথা শুনলাম, শাড়ি, ব্লাউজ, সবকিছুই আমাদের দেশীয় পণ্যের মধ্যে পড়ে, কোনো কিছুই আপনি বাইরের দেশ থেকে না করছেন না না। এটা মানে আমাদের দেশের জন্য খুব বড় একটা পাওয়া যে অনেক উদ্যোক্তারাই আজকাল শুধুমাত্র দেশীয় পণ্যের নিয়ে কাজ করছে। আমাদের দেশীয় পণ্যের চাহিদা দিন দিন বাড়তেছে আপনাদের মতো উদ্যোক্তাদের জন্য। না, এটা আসলে আমাদের যত না মানে কৃতিত্ব, তার থেকে অনেক বেশি কৃতিত্ব আসলে ক্রেতার। কারণ ক্রেতা যদি না চায় তাহলে আমরা তো আসলে উৎপাদন করব না। ক্রেতা চাইলে কি কেবল সে উৎপাদন করব? সো এই ক্রেডিটটা অবশ্যই আসলে এটা আমাদের আরেকটা থেকে বিষয়। অনেক বেশি ক্রেতার। আহ, আপনার এই জায়গায় আমি আরেকটু যুক্ত করি, সেটা হচ্ছে কাস্টমার যদি না চায়, সেটা আমরা যেমন উৎপাদন করব না, একই রকম ভাবে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে না পারলে কিন্তু কাস্টমার নেবে না। কারণ হ্যাঁ, হ্যাঁ, সবাই কিন্তু ডেফিনিটলি। বাইরের চাকচিক্যটাকে পছন্দ করে। তো একটা দেশীয় পণ্য কিন্তু ওই আপনি যদি বাইরের দেশের পণ্যের সাথে পাশাপাশি রাখেন, সব পণ্য না, কিছু কিছু পণ্য দেখতে অতটা চাকচিক্য না, কিন্তু সেটা প্রেজেন্টেশনটা যদি চাকচক্যপূর্ণ করা হয় তাহলে সেটা কিন্তু কাস্টমারের মনে ধরে। এই জায়গাটা আসলে আমাদের উদ্যোক্তা বলেন বা যারা আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ আছি, তাদের আসলে দায়ভারটা অনেক বেশি। এই জায়গায় কথা যদি চিন্তা করি, আমরা আসলে এখনো ওই জায়গায় পৌঁছাতে পারিনি। এটা আসলে অস্বীকার করার কোনো জায়গা নেই। অবশ্যই, কারণ আহ, আমি অনেকেরকে দেখেছি যে দেশীয় পণ্য বলে সেমিনার করছে, বিভিন্ন প্রোগ্রাম করছে, বক্তৃতা দিচ্ছে, কিন্তু তার গায়ের পোশাকটাই হচ্ছে হয়তো ইন্ডিয়ান অথবা অন্য কোনো দেশের। সে নিজের ঈদের পোশাক বা অন্য আসলে কি, কখনো পোশাক কিনতে হ্যাঁ, গেলে সে কিনছে আপনি যে দেশের বাইরে। যে পয়েন্টটা বলেছেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আমি যা উৎপাদন করি অবশ্যই তা আমাকে পড়তে হবে। যেমন আমি যদি আমার খুব ব্যক্তিগত একটা জায়গা সেটা বলি, সেটা হচ্ছে যে লাস্ট অনেক বছর ধরে আমরা ঈদে আমার আমার নিজের একদম কোর ফ্যামিলি থেকে শুরু করে এক্সটেন্ডেড ফ্যামিলি পর্যন্ত যত গিফট দিতে হয় বা ধরেন যত জামা কাপড় পোশাক তৈরি করতে হয়, মানে ঈদে একটা মানুষের থাকে না যে ইচ্ছা যে আমরা এই হুম। গিফট গুলো কি করব, আমি চেষ্টা করি সবগুলোই উৎপাদন করতে। মানে খুব কম জিনিস যেটা সেটা হচ্ছে আমরা মার্কেট থেকে কিনি। মানে নিজে আমরা একটা ওই কাপড় কিনে আমরা আলাদা ভাবে পুরো ফ্যামিলির জন্য আমরা ওই একই পোশাক তৈরি করি। আমরা একই ছেলেদের জন্য একই রকম পাঞ্জাবি, মেয়েদের জন্য একই রকম জামা, একই রকম শাড়ি আমরা এটা তৈরি করি। তো এইগুলো আসলে খুব ছোট ইনিশিয়েটিভ, কিন্তু এগুলো যখন অনেকভাবে প্র্যাকটিস হয় এগুলো ভ্যালু অ্যাড করে। মানে যখন আপনি বৃহৎ পরিসরে অবশ্যই, চিন্তা করবেন তখন কিন্তু এগুলো একটা বড় একটা ওয়েট রাখে। অবশ্যই আপনার এই কথাটার সাথে আমি একদমই এগ্রি করি। এমন হচ্ছে আজকাল দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মানে সবাই একটু ম্যাচিং করে পড়ার জন্য আলাদা করে প্রি অর্ডার করছে, কাস্টমাইজ অর্ডার হুম, করছে। হুম, হুম, এই হুম। বিষয়গুলো দেখলে ভালো লাগে। এবং সব থেকে বড় কথা কি, আমরা দেশকে প্রপারলি ভালোবাসতে গেলে দেশের সবকিছুকেই ভালোবাসতে হবে। দেশের মাটিকে যেমন ভালোবাসতে হবে, দেশের সব ধরনের পণ্যকে ভালোবাসতে হবে, তাহলেই আমরা দেশের জন্য কিছু করতে পারবো, দেশের উন্নতি করতে পারবো। এটার সাথে বুঝছেন, আপনি আবার আরো একটা বিষয় খুব জড়িত, যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন যে অন্য ব্র্যান্ড আমরা করি। আসলে যখন একটা ক্রেতার পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করি যে আমাদের দেশি পণ্য কিন্তু আসলে অনেক এক্সপেন্সিভ, এটা কি আসলে, যখন আমি কোয়ালিটির কথা চিন্তা করি, হ্যাঁ, বাজার তো আসলে মুক্ত। এখন এই বাজারে আপনি যেমন ইলিয়ানের কথা বলেন, ইলিয়ানের পাঞ্জাবি আছে, আড়ং এর পাঞ্জাবি আছে, আবার ইন্ডিয়ার যে একদম খুব নোন একটা ব্র্যান্ড সুলতান, ওটার পাঞ্জাবি আপনি হুম, মার্কেটে গেলেই যখন আপনি একটা নন ব্র্যান্ডের পাঞ্জাবি কিনতে যাবেন তখন একটা সুলতানের পাঞ্জাবি বের করে দিবে। ওই মানের কাছে, ওই কোয়ান্টিটির কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারি না। আমরা যখন ওই মান ইনশিওর করতে যাই তখন আমাদের পাঞ্জাবি বা আমাদের শাড়ি, আমাদের জামার কিন্তু প্রাইস অনেক বেড়ে যায়।
যেমন আপনি ঈদের কথা যদি চিন্তা করেন, সামনে যেহেতু ঈদ আছে, এজন্য আমি বলছি যে ঈদে একটা মধ্যবিত্ত বা একটা নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলির একটা মেয়ে একটা সালোয়ার কামিজের জন্য বা একটা শাড়ির জন্য কত বাজেট রাখবে? 4,000, 5,000, 6,000? এর বেশি বাজেট রাখাটা কিন্তু খুব টাফ, মানে একটা জামার জন্য, তাই না? তো হুম, ওই দামে আপনি কি চাইবেন যে সবচেয়ে সুন্দর বা সবচেয়ে এমন একটা জামা যেটা পরে আপনি একটা ওয়েডিং অ্যাটেন্ড করতে পারবেন? এখন যদি অবশ্যই। হ্যাঁ, কেউ পার্সোনালি যখন কমফোর্টের কথা চিন্তা করবে, সে হয়তো একটা সুতি শাড়ি পরে যাবে, কিন্তু এটার সংখ্যা কিন্তু আপু খুব মাইনর, মানে ছোট। এখন এই ছোট সংখ্যা তো এক্সাম্পল হবে না। এক্সাম্পল কখন আমরা ধরবো? বড় জায়গাটাকে। আর বড় জায়গাটাকে যদি এক্সাম্পল ধরি, একটা মানুষ কিন্তু চাবে এমন একটা ওই যে চাকচিক্য একটা ড্রেস যেটা পরলে একটু শাইনি লাগবে, একটু ছবিতে সুন্দর লাগবে, একটু গ্লিটারি শিমারি ভাব আছে। এই জায়গাটাতে আমরা এখনো পৌঁছাতে পারছি না। এই জায়গাটাতে যখন আমরা পৌঁছাতে চাই, যেটা আড়ং করতিছে বা অন্যান্য ব্র্যান্ড করতিছে, তখন তারা জারদৌসি কাজের দিকে আগায়, তারা হ্যান্ড ওয়ার্কের দিকে আগায়। মেটেরিয়ালটা যখন শাইনি একটা মেটেরিয়াল কিনতে যাই, আমরা আমাদের রাজশাহী সিল্কের দিকে চিন্তা করতে হয়, অথবা অন্য যেই সিল্ক গুলা আছে বাংলাদেশে উৎপাদন হয় তো আসলে আহ ওই যে, যদি আমরা পিওর সিল্কের কথা চিন্তা করি, রাজশাহী সিল্ক ছাড়া বাকি সব আর্টিফিশিয়াল সিল্ক আসলে বাংলাদেশি না। ওটা তো ইন্ডিয়ান হুম, প্রোডাক্ট বাজারে আসে, আমরা লট ধরে কাপড় কিনি, সেটাকে বানাই ফেলছি, কিন্তু মেইন ফেব্রিক সুতা এগুলো কিন্তু বাংলাদেশি না, এগুলো কিন্তু আমরা বাইরের গুলোই কিনছি। তারপরে ধরেন, তো এগুলো দিয়ে যখন আপনি বানাবেন, ওই প্রোডাক্টের যেই প্রাইস পড়ে, সেটা আসলে মধ্যবিত্তর হাতের নাগালে না। আড়ং-এর যেই, মানে আমি শুধু আড়ং-এর কথা বলছি না, আপনি একটা জারদৌসি কাজ করে যখন একটা থ্রি পিস বা একটা শাড়ি, একটা মসলিনে বা ফ্যাব্রিকটা যখন পিওর সিল্ক হবে, রাজশাহী সিল্ক, ওইটার যে প্রাইস দাঁড়াবে, ওইটা কিন্তু আসলে মধ্যবিত্তর হাতের নাগালে না। আমি নিজে এগুলো নিয়ে কাজ করি, কিন্তু মানে এটা বলতে আসলে লজ্জা লাগে, কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নাই যে আমরা আসলে তাদেরকে হ্যাঁ, যে এই দিতে পারছি বিষয়টা না। তো একদমই সত্যি কথা। এটা অস্বীকার করার তো কোনো স্কোপই এখানে নাই, এটা একদমই ক্রেতা এখানে কি সত্যি করবে? একটা বিষয়। তার তো কিছু করার নাই, সে কেন পাকিস্তানি ড্রেস কিনবে না? সে কেন ইন্ডিয়ান ড্রেস কিনবে না? মানে তার কাছে যেটা এই জায়গাটাই অ্যাভেলেবেল, যে, হ্যাঁ, এই সাধ্যের এই কাছে বিষয়টা আসলে যেমন আমরা আপনি সবাই উপলব্ধি করছেন। পৌঁছাতে পারছেন। আমরা যখন আসলে এটা খুব সেন্টিমেন্ট নিয়ে বলি, কেন এরা এমন ড্রেস কিনবে? কেন আমরা এটা ক্লেইম করি তাদেরকে। কিন্তু আসলে ক্রেতা কি করবে? এখানে আমাদের সরকার, আমাদের নিজেদের, আমরা যারা ব্যবসায়ী, আমাদের অনেক বড় দায়বদ্ধতার জায়গা আছে যেটা আমরা আসলে ওভারলুক করে যাই। হ্যাঁ, আমি আপনাকে যে কথাটা বলেছিলাম যে আমরা নিজেরাই হচ্ছে বিদেশি পণ্য ব্যবহার করে আমরা বক্তৃতা দেই দেশীয় পণ্যের, উম, দেশীয় পণ্য কিনতে হবে বা এক্সাক্টলি এই টাইপের অনেক কিছু। এটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু সেমিনার, বেশ কিছু ট্রেনিং সেশনে গিয়েছি, যেখানে উম, একদম হায়ার লেভেলের যারা আছেন আমাদের সমাজের বা আমাদের গভর্নমেন্ট সেক্টরে, তারা কিন্তু সবাই দেশীয় পণ্যকে বাঁচানোর জন্য নানান ধরনের উদ্যোগ নিচ্ছেন, কথা বলছেন, কিন্তু ওই উদ্যোগটা না ওই চার দেয়ালের মধ্যে আটকে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগের জন্য যা করা প্রয়োজন তা করছেন না, বা যতটুকু করছেন ততটুকু একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে এটা একদম প্রপারলি যাওয়া দরকার সেখানে যাচ্ছে না। তো এই জায়গাতে আমরা আসলে একদম হিমশিম খেয়ে যাচ্ছি, আমরা এখানে আসলে তাল মিলিয়ে উঠতে পারছি না। এটার দায়বদ্ধতা যেমন আমরা একজন উদ্যোক্তা হিসেবে আমাদের রয়েছে, একই রকম ভাবে কিন্তু আমাদের দেশ প্রধান যারা রয়েছেন, যারা এইসব সেক্টরে কাজ করছেন, তাদেরও কিন্তু এই বিষয়টা নিয়ে আরো অনেক বেশি ভাবা উচিত, করা উচিত কাজ। অবশ্যই, কারণ এই জিনিসগুলো আসলে একটা সেমিনার হয় ওই পর্যন্তই শেষ হয়ে যায়, বা ধরেন ওই সেমিনার গুলাই যখন যাদেরকে বাছাই করা হয় বা হয়, কয়টা উদ্যোক্তা আছে যারা ওগুলো সম্পর্কে জানেন? অ্যাটেন্ড করার কথা আমি বাদই দিলাম, জানে কয়জন? খুবই জানি না, 400,000 আমি মিলিয়ে একদম এইভাবে এইভাবে যাদের জানবে। কথা বলা দরকার, তো আপনি যেমন, কিন্তু তারা কিন্তু আপনার সঙ্গে কথা বলছে না। তারা কথা বলছে যে আপনি পণ্যটা যার কাছে সেল করছেন তার সাথে, সে তো কিনে নিচ্ছে, সে কিন্তু প্রোডাক্টের জন্য যতটুকু মায়া আপনার আছে তার কিন্তু অতটুকু মায়া নাই, বা
অতটুকু ডিটেলস কিন্তু সে বলতে পারবে না। তো এই গ্যাপটা আমাদের আসলে কাটিয়ে ওঠা উচিত। আপনাদের মতো উদ্যোক্তারা এই বিষয়টা যদি আরেকটু জোর দেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে এইসব সেক্টর নিয়ে যারা কাজ করছেন তারা আরেকটু ভাববেন অন্যরকম ভাবে। এই যে রিসেন্ট টাইমে দেখেন একটা ওই যে মারিয়াবির শোরুম দিল, তাই না? আপনি জানেন কিনা জানি না। মারিয়াবি পাকিস্তানের খুবই লিডিং একটা ফ্যাশন হাউস, হ্যাঁ, ডিজাইনার হাউস। ওদের রিসেন্ট শপ আসছে। এইটা বাংলাদেশের জন্য থ্রেট। হ্যাঁ, এটাও সত্যি যে মুক্তবাজার অর্থনীতি আমাদের, যে চাইবে সেই আসতে পারবে, আর ক্রেতারা কে কেন আমরা বঞ্চিত করব, এই ডিবেটটাও ঠিক আছে। কিন্তু কিছু কিছু জায়গায় আসলে একটু ওয়েট দিতে হয়। কেন দিতে হয়? আসলে ওই যে কিছু জায়গায় আসলে স্বজনপ্রীতি করতেই হবে। মুক্তবাজার ঠিক আছে। আম এই মারিয়াবিটা কিন্তু আসলে মধ্যবিত্তদের জন্য না। মারিয়াবি থেকে যারা কিনবে তারা কিন্তু আমাদের দেশের উচ্চবিত্ত। আর উচ্চবিত্ত শ্রেণী যারা আছে তাদের টাকাটা, মানে এই যে মারিয়াবি আসবে, যেই শ্রেণীটা আসলে তাদের বায়ার, হ্যাঁ, এরা কিন্তু চাইলে ইম্পোর্টও করতেছে। আগে আসছে না, দেশে তো আসতেছে অহরহ, মানুষ তো পড়ছে, তারা হ্যাঁ। কিন্তু ইম্পোর্ট করে পড়তে পারতেছে, নিয়ে এসে পড়তে পারতেছে। হুম। কিন্তু যখন এটাকে আমি আমার দেশে নিয়ে আসলাম, স্থায়ীভাবে একটা সুযোগ দিলাম, এটা কিন্তু একটা থ্রেট। হ্যাঁ, যেহেতু আমি আমার জায়গাটাকে অবশ্যই। ফ্লারিশ করতে পারছি না, আমি অলরেডি একটা ভঙ্গুর অবস্থায় আছি, তখন আমি আরো একটা মানে খাল কেটে কুমির নিয়ে আসার মতো ব্যাপারটা। তো এটা আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল দিলাম। আমি আসলে এই আমি এটার মানে ইয়াতেও না যে অন্য কেউ আসতে পারবে না, কোটা দিয়ে ব্যবসা করার পক্ষপাতীও আমি না। কিন্তু আবার কিছু কিছু জায়গায় দিতেও হয় একই সাথে। যেমন এই জায়গাগুলা খুবই অবশ্যই। সেন্সিটিভ। যে হয় কি, মানে আমার জায়গাটা তো আসলে অনেক ভঙ্গুর। আমি তো আসলে এই জায়গাটাকে, এই ইনফ্রাস্ট্রাকচারটাকে আসলে স্ট্রং করতে পারছি না। যেহেতু পারছি না, সেহেতু আরো যাতে ভেঙে যায় এরকম কাজ তো আমার জন্য না করাটা ভালো। এটাই অবশ্যই ব্যাপারগুলো সেই কিন্তু এরকমই। আমার এই ছোট ছোট মানে যে কাজগুলা। বলে না, আগে ঘর সামলাবো, আগে ঘর সামলাও পরে বাইরে। তো আমরা ঘরটাকে যদি হ্যাঁ, সামলে হ্যাঁ, দিতে না ব্যাপারটা পারি, আসলে এরকমই। বাইরে আমরা কি করে সামলাবো? হুম। তা আপনার এরকমই সাথে যে কথা বলে আপু আসলে অনেক ভালো লাগছে। বিজনেসের অনেক খুঁটিনাটি বিষয়গুলো আপনি খুব মানে একদম সহজ করে বলে ফেলতেছেন, যে বিষয়টা আসলে খুব জরুরি। আপনি যে যে কাজ করছেন, এখন বলেন আপনার কারখানা আছে, আপনি কাজ করছেন, এর পরবর্তী আপনার চিন্তাটা কি, যে আপনি এই উদ্যোগটাকে আপনার আয়োজন এবং বাহারি ব্লাউজ এটা নিয়ে আপনি আসলে কত দূর যেতে চান? আপনার বলতে গেলে স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি যেহেতু আসলে একটু ব্রাইডাল আউটফিট নিয়ে কাজ করি, বিয়ের শাড়ি বানাই, বিয়ের ব্লাউজ বানাই, লেহেঙ্গা বানাই। তো আমার ইচ্ছা আসলে এটাকে একটু শুধু বাংলাদেশ না, একটু বাইরেও দেখার। না, আমি এটা আমার খুব ডিজায়ার যে আমি কখনো দেখবো যে দেশের বাইরের মানুষও আমার জিনিসপত্র পারচেজ করছেন, এখনো করেন, কিন্তু আহ সেটা খুবই ছোট পরিসরে। কিন্তু যখন মানে আমি চাই যে একটা ফ্র্যাঞ্চাইজিং হোক অন্য কোনো দেশে, মানে বর্ডারটা ক্রস করুক, লেভেলটা বর্ডারের বাইরে যাক, একটু মানুষজন জানুক, আমরা এরকম আর দেশ কি। আমিও চাই যে আপনি যেরকম দেশীয় পণ্য নিয়ে যে কথাগুলো বললেন, যে পাকিস্তানি ব্র্যান্ড যেমন আমাদের দেশে আসছে, আমিও চাই যে আপনার মাধ্যমে হলেও এরকম একটা কিছু বাইরে এস্টাবলিশ হোক। বাইরের মানুষজন জানুক যে না, বাংলাদেশের পণ্য গর্জিয়াস, বাংলাদেশের পণ্য গায়ে জড়ালে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। Hope so. আচ্ছা আপু, এই যে পিছনের কথায় আসি, আপনি বলছিলেন যে আপনি ছবি আঁকতেন। আহ এই যে যে ছবি আঁকার জায়গা থেকে আপনি উদ্যোগে আসলেন, আপনার উদ্যোগটা এত দূরে এখন নিয়ে আসছেন, এখন কি আপনার কখনো ইচ্ছা করে যে ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনি আবার ছবি আঁকা, বা বাচ্চাদের সাথে মিশে যেয়ে নতুন করে আবার কিছু বাচ্চাদের চোখে নতুন করে ছবি আঁকাটাকে দেখার জন্য? হ্যাঁ, অবশ্যই। আমি যেহেতু এখন আরেকটা লাইফ আমার আছে, যে সংসার লাইফ। আমি এখন একজন মা।
আমার ৩ বছর বয়সে একটা বেবি আছে। তো তার সাথে সাথে এখন যখন আবার ওই যে সার্কেল স্কোয়ার এগুলো আঁকতে হয়, তখন মনে হয় যে আবার বাচ্চাদের সাথে যদি ওইভাবে এনগেজ হতে পারি বা বাচ্চাকে আসলে ওইভাবে নার্চার করতে গেলে এটা আসলে অন্যরকম একটা আনন্দ এবং নিজের ওই যে অতীতের কথাটা আবার ওই ফ্ল্যাশব্যাক আসে। মানে এটা অ্যাকচুয়ালি নস্টালজিয়া হিসেবেও কাজ করে অনেক সময়। এটা অনেক আনন্দও আর দেয়। আমার কাছে যেটা মনে হয় যে বাচ্চারা যেভাবে এখন মানে আরো আপডেট, যত দিন যাবে তত আপডেট হবে, তো বাচ্চাদের চোখে যত সুন্দর করে একটা বিষয় দেখতে পারে এবং ওদের ছোট্ট মানে ওদের মনে যে ছোট ছোট ভাবনাগুলো আনতে পারে, সেটা মনে হয় আমাদেরকেও ছাড়িয়ে যায়। তো আমি আশা করব ডেফিনিটলি আপনি আমরা আসলে অবশ্যই বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নিয়ে এমন কিছু যত করবেন। বাচ্চাদেরকে আসলে আমরা অনেক ইয়া করি যে আন্ডারস্টিমেট করি। কারণ আমরা আসলে বুঝতে পারি না ওদের ইমাজিনেশন কত বড়। এটা আসলে আমি বুঝতে পেরেছি মা হওয়ার পরে। মা হওয়ার আগে আমার কখনো ধারণা ছিল না যে একটা বাচ্চা এত গভীরভাবে চিন্তা করতে পারে। ওদের চিন্তার জগৎ এত গভীর হতে পারে। এটা আমার ধারণার বাইরে ছিল। সেটাই। আপনার কাছে আমার মানে ব্যক্তিগতভাবে যেহেতু কথা বলছি আজকে, ব্যক্তিগতভাবে চাওয়া রইলো যে আপনি এই ছবি আঁকার বিষয়টা বাচ্চাদেরকে নিয়ে আরেকটু এগিয়ে যান, যেন আমাদের বাচ্চারাও আপনার সাথে সামিল হতে পারে। আমরা যেন ইনশাআল্লাহ, ওদের চোখে ইনশাআল্লাহ। নতুন করে ছবি আঁকার বিষয়টাকে আমরা দেখতে পারি। আচ্ছা, হ্যাঁ, আপনি ঐদিন আপনার আমার কাছে এখন বাচ্চাকে আমরা, নিয়ে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বলেন, আমি বাচ্চার কথাটা আগে শুনি। না ঐদিন আমার বাচ্চাকে নিয়ে হাঁটতে, হাঁটতে তো একটা যখন রাস্তায় একটা কার্টুন দেখাচ্ছিলাম, তো ও বলল যে, "মাম্মি এটা তো আমি দেখেছি।" "কোথায় দেখেছো?" যে ও হচ্ছে আমার কিছু পুরনো কাগজপত্র ছিল। অনেক সময় ডায়েরির মাঝখানে যে আমি ছবি-টবি আঁকতাম। তো ওই মোটিভটা বা ক্যারেক্টারটা ও ওখানে দেখেছে। আমাকে বলতেছে যে, "তোমার ড্রইং বুকে।" তো বাসায় এসে আবার পরে সে নিজে আমাকে খুঁজে বের করে দেখাচ্ছে এই যে এটা তুমি এঁকেছো। তো তখন আমার মনে হলো যে আসলে এরকম যদি আসলে এই বাচ্চাদের শিখাতে পারতাম আমার জিনিসটা আসলে কাজে লাগতো। এটাই। তো আচ্ছা, ইনশাল্লাহ এটা আসলে খুব বাচ্চাদেরকে আবার আনন্দ আপনি দেয়। শিখাবেন, আমরা চাই। জানি না ওদের এরকম সাথে সময় সুযোগ পাস আসলে করলে না, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে বাচ্চাদের সাথে সময় পাস করলে নিজেরা কখনো বুড়ো হয় না, মানে আমরা কখনো বুড়ো হব না, ওদের মতো করে আমরা বাঁচতে পারবো। এটা আমার ব্যক্তিগত একটা চিন্তা বলতে পারেন, বা আমার একটা মানে কি বলবো, ওদের সাথে মিশতে গিয়ে আমার এটা সবসময় মনে হয় যে কোনো বাচ্চাদের সাথে আমি যেন খুব সহজে মিশে যেতে পারি এবং ওদের কাছে গল্প শুনতে, ওদের ভাবনাগুলোকে শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি ওদের কাছে অনেক কিছু শিখি। আমার মনে হয় এটা অনেক খুব কিছু ওরা ভালো আমাদেরকে গুণ। শেখাতে পারে। এটা খুব ভালো গুণ। আচ্ছা, আপু, হ্যাঁ আপু, অনেক ধন্যবাদ। আসলে ইন্টারভিউ নিতে গিয়ে আমাদের আসলে ওই ফর্মাল ইন্টারভিউ হচ্ছে না, আজকে একটা একদম আড্ডার মতোই হয়ে যাচ্ছে, কারণ আপনার সাথে কথাগুলো খুব মিলে যাচ্ছে আমাদের। তো এরপরে আপু একটু জানতে চাই, এই যে আপনার যারা কর্মী আছেন, মানে কর্মী বলবো এদেরকে, যে আপনি যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, আপনার যে শাড়ি ব্লাউজ যারা করছেন, এদের বাইরে তো সমাজে অনেক অবহেলিত মানুষ আছে, সেটা নারী বলি পুরুষ বলি। আমি অবহেলিত বলতে আসলে ওই ধরনের মানুষকে বলতেছি না যে যারা আসলে একদমই নন স্কিল, যারা একটু স্কিল কিন্তু মুখ ফুটে নিজেদের বিষয়গুলোকে প্রকাশ করতে পারে না, তাদের জন্য কি আপনার কোনো কিছু চিন্তা ভাবনা আছে আপনার কাজের সাথে তাদের জড়িত করার, বা তাদের জন্য আলাদা করে কিছু করার? আসলে কি এই সেক্টরটা এই যে আমি যেই সেক্টরে কাজ করি এটা হচ্ছে হাতের কাজ। খুব মানে একটা টেকনিক্যাল সাইড এবং এমন একটা সাইড যেটা যে কেউ চাইলেই কিন্তু এই স্কিলটা রপ্ত করতে পারে। এটা কিন্তু এমন কোনো রকেট সায়েন্স না যে এটা মানে পারাটা খুব টাফ বা একটা সার্টেন এইজের পরে মানুষ আসলে পারবে না। এরকম কিছু না। যেমন ধরেন একটা বুটিক হাউসে নানা রকম কাজ থাকে। একদম কাটিং থেকে শুরু করে সুইং তারপরে ওই যে হাতের পুঁতি লাগানো আমার এমন মানুষ আছেন, এমন মহিলারা আমাদের সঙ্গে কাজ করছেন। ওনারা ওনাদের সংসারের কাজ করছেন। ওনারা হাউসওয়াইফ সংসারের কাজ করছেন। কিন্তু পাশাপাশি ওনারা দেখা যাচ্ছে যে ওই যে আমার বাহারি ব্লাউজে ওনারা ব্লাউজের কোনো হুক লাগাচ্ছেন, কোনো পুঁতি বসাচ্ছেন।
এটা একদমই হচ্ছে ওনারা একটা টাইম বেঁধে দিচ্ছেন আমাকে, যে দিনের মধ্যে হয়তো 2 ঘন্টা করে বা 3 ঘন্টা করে আমাকে একটা সময় ওনারা দিচ্ছেন। ওই সময়টাতে ওনারা আমাকে এই হেল্পটা করছেন। তো এই যে কাজের জায়গাটা আসলে অনেক রকম কাজ আছে। তো মানুষ যদি আসলে চায় না এই কাজটাতে নিজেকে এনগেজ করতে পারে। তো এই যে আপনি যেটা বললেন যে একটু অসহায় মানুষ যারা বা পিছিয়ে পড়া মানুষ যারা আছেন তাদেরকে নিয়ে ভাবনা, আমার মনে হয় মাঝে মাঝে যে আমার যদি আসলে এমন কোনো বড় কোনো হতো, আরো বড় ম্যানুফ্যাকচারিংটা যদি আরো অনেক বড় হতো, যে আমি এট এ টাইমে 1000 মানুষ নিয়োগ দিতে পারতাম, এরকম সামর্থ্য যদি আমার কখনো হয়, তাহলে আমি ওইভাবে চেষ্টা করব যে এরকম মানুষদেরকে ট্রেন আপ করার। আসলে আমাদের অবশ্যই আমি চাই। দেশে আহ, মানুষ তো অনেক, হ্যাঁ, যেমন চাইনাই দেখেন সবচেয়ে বড় শক্তিটা কি? ম্যান পাওয়ার। আমাদের দেশেও তো অনেক মানুষ, কিন্তু আমরা মানুষ, এই যে জনসংখ্যা আমাদের জন্য বার্ডেন হচ্ছে। কেন হচ্ছে? আমরা ট্রেন আপ করতে পারছি না এবং আমাদের ওই সদিচ্ছা নাই। ট্রেন আপ করতে পারছি না এবং ট্রেনিং নেয়ার যে সদিচ্ছা সেটাও নাই আমাদের। যেমন আমি খুবই ব্যক্তিগত একটা উদাহরণ দেই। আমার কারখানায় ওইদিন একটা ভিক্ষুক আসছেন টাকা চাইতে। তা উনি খুবই ইয়াং একজন মহিলা। উনার মানে শক্ত সামর্থ্য আছেন দেখে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছেন। তা আমি তাকে বললাম যে, "আমার এখানে অনেক রকম কাজ আছে। তুমি কাজ করবা?" সে বলল যে, "না, আমার ছোট বাচ্চা আছে।" তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "তুমি ১ ঘন্টা হেঁটে কত টাকা পাবা?" সে একটা অ্যামাউন্ট বলল। তা আমি বললাম, "তাইলে তুমি এখানে কাজ করো, এই পুঁতিগুলা লাগাও, আমি এর থেকে বেশি টাকা তোমাকে দিব।" সে বলল যে, "না, আমি কাজ করতে পারবো না।" সে চলে গেল। এই মানসিকতাটা কিন্তু আসলে, আমি একজনের কথা বললাম, এটা কিন্তু এখন আসলে মেসিভ হারে বাড়ছে। আমাদের মানুষের আসলে আমাদের যে চক্ষু লজ্জা এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে আম কাজ করার স্পৃহা এটা এখন আসলে আমি ওইভাবে কাজ করছে না। আপ- তো আপনার এই বিষয়টার সাথে আমি একদমই একমত। একদমই, হুম। মানে আমিও আপনার মতো এরকম এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি অনেকবার। তা আমার কাছে আমিও ছোটখাটো কাজ করি, সেই জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স যেটা, যে যারা আপনি যার এক্সাম্পল দিলেন, এই লেভেলের মানুষদেরকে কখনো মানে স্কিল কাজে করা যায় বসাতে না। এরা পারবেন না। আসলে, হ্যাঁ, এরা হচ্ছে আমি তাদের তো ওই দেখি, দেখেন প্রফেশনটাকে আমার বেশি খুব পছন্দ করে। ছোট্ট একটা ইউনিট, হ্যাঁ, আমি কোনো বড় কিছু না, আমার খুব ছোট্ট একটা কাজের জায়গা। এখানেও যখন সুইং এর লোক লাগে আমি সুইং এর লোক পাই না, যখন আমার আরো মাস্টার লাগে আমি ওভাবে পাই না। দক্ষ মানুষের কিন্তু অভাব। আমরা সবসময় বলি যে আম, কাজ নাই, কাজ নাই। কাজ আছে, বাংলাদেশে প্রচুর কাজ আছে। কেউ যদি চায় আমি সৎভাবে টাকা ইনকাম করে বেঁচে থাকবো, এইটুকু পারবে বাংলাদেশে। কিন্তু আসলে আমরা এখন যত না এই যে শারীরিক শ্রম বা হচ্ছে মানসিক শ্রমটার দিকে চিন্তা করি, তার থেকে আমাদের কাছে অনেক ইজি টিকটক করা, আমাদের কাছে অনেক ইজি, অনেক অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া অনেক কাজ করে, এগুলো অনেক ইজি, এগুলা মানে অনেক খুব ভালো, উম, ভালো একটা কথা ওই যে বললেন, এই জনলক্ষ্য যে একটা ব্যাপার আছে। হ্যাঁ, মানে ফেসবুকে থেকে যে ইনকাম যেটা, মানে এটা আমি পজিটিভ ভাবেই বলি যে ফেসবুক থেকে একটা আর্নিং এর অপশন আছে। তবে এই আর্নিং অপশনটা আমাদের বাংলাদেশের একটা সমাজকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। মানে হুম, আর এরা এসে একটা জিনিস কি, লাইভ করবে, ভিডিও করবে, কি করবে, এরা কিছুই জানে না। এরা কথা দেখেন বলে, মনে একটা করে যে এটাই খুব অনেক কিছু। মজার একটা বিষয় যেটা হচ্ছে, এটা ভালো, হ্যাঁ, কন্টেন্ট বানানো ভালো। পৃথিবীতে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন। আম, কিন্তু আর এক কিন্তু এর পাশাপাশি যে ডার্ক সাইড, মানে সবকিছুরই তো পজিটিভ নেগেটিভ আছে। একটা মজার বিষয় দেখেন যে ওইদিন একটা বড় একটা কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট দেখছিলাম, যে উনি ইউরোপিয়ান কিন্তু ওনার কন্টেন্ট বাংলায় আসতেছে। তো একদিন ওনার আমি খুব মানে আগ্রহ পেলাম। তো আমি কয়েকদিন ফলো করলাম, করতে করতে গিয়ে ওনার একটা ইন্টারভিউ পেলাম। ওখানে দেখলাম উনি বলতেছে যে উনি বাংলায় কেন দিয়েছে, কারণ এশিয়ায়, সাউথ এশিয়ায় বাংলা ভাষাভাষীদের কাছে ওনার কন্টেন্ট রিচ বেশি হয়। আমাদের আসলে এত সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেই, নষ্ট করি। তো আমরা দেখে তাদেরকে টাকা ইনকাম করার জায়গা করে দিই সহজ ভাষায়। সাউন্ডস ব্যাড, বাট এটা সত্যি যে আমরা তাদেরকে ওইভাবে
ফ্যাসিলিটেট করতেছি, কিন্তু আমরা আসলে কতটুকু ফ্যাসিলিটেট হচ্ছি এটা করতে যে? আমরা আসলে মানে নিজের স্কিলটাকে না ম্যাক্সিমাম মানে দিন 24 ঘন্টায় যে দিন রাতের হিসাবটা হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমরা 20 ঘন্টা আমাদের এই মোবাইল স্ক্রিনে দিয়ে অন্যদেরকে ইনকাম করার সুযোগ করে দিই। অথবা হ্যাঁ, নিজে কোনো স্কিল না শিখে নিজে যেটা করছি, অকারণে সে মানে কি বলতেছি কিছুই জানি না, অকারণে সে কথা বলি, যেটার মাধ্যমে হয়তো আমি ইনকাম করার সুযোগ চাচ্ছি বা করছি। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। কিন্তু দেখেন এটা কিন্তু ভায়াবল কিছু না। এই যে যে কন্টেন্ট করে কয়টা ডলার পাচ্ছি, যদিও এটা একটা সময় অনেক টাকা ফেসবুক দিয়েছে, অনেক ডলার দিয়েছে, এখন সেটা অনেক কমিয়ে দিচ্ছে, ভবিষ্যতে আরো কমাবে। এটা কিন্তু ভায়াবল কিছু না। কিন্তু এর থেকেও অনেক ভালো কোনো স্কিল রপ্ত করে, যেমন আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, করেন, কিন্তু আপনি যদি সাথে ভিডিওগ্রাফি বা গ্রাফিক্স এর কাজ বা এই জাতীয় কাজগুলো শিখে নেন, আপনার কন্টেন্টের মান কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? আপনি যদি আপনি কথা বলছেন, আপনি উচ্চারণটা যদি শুদ্ধ শিখছেন, তাহলে আপনার কিন্তু ওইটার মানটা বেড়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের কিন্তু এই দিকে কোনো নজর নাই। এইদিকে নজর নাই কেন? কারণ আমরা আসলে মূল জায়গা থেকে সরে গেছি, আমরা পড়ালেখা করি না, এই আমাদের জায়গাটায় কোনো আরেকটা বেসিক কথা বলি সমস্যাই না। যে আমরা এই যে যে কন্টেন্ট ক্রিয়েটরদের যে লেভেলটা নিয়ে এখানে কথা বলছি, এই লেভেলটাকে আমরাই কিন্তু উপরে তুলে দিচ্ছি। আমরা বলতে, যেমন আপনি যেমন একজন ব্যবসায়ী, আপনার কথাই যদি বলি, আপনার মতোই আরো 10 জন ব্যবসায়ী কি করছে, এই যে লেভেলটা, এই লেভেলদেরকে হায়ার করছে কেন? তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য। ম্যাক্সিমাম থেকে দেখছি যে এরা ঘুরতে যাচ্ছে, ঘুরতে যে যে পোশাকগুলো পরছে আপনাদের দেয়া পোশাক, কি হচ্ছে, আপনাদের প্রমোশন হচ্ছে। আমি জানি না যে তাদেরকে দিয়ে এই প্রমোশনটা করায় ব্যবসা ভিত্তিক কতটা উন্নতি হয় বা তার পোশাকটা আসলে কয়জন কিনে। কারণ তারা তো মানে পোশাক জাস্ট এক্সাম্পল, অন্য আদার্স প্রোডাক্টটাকে সঠিকভাবে উপস্থাপনা করতে পারছে না। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আসলে সেই প্রোডাক্ট সম্পর্কে কিছু জানেই না। তারা মানে ডেইলি ব্লগ নামে একটা ব্লগ বানায়, এই ডেইলি ব্লগ মানেই কি ঘুমে থেকে উঠে আমি ব্রাশ করব সেটা দেখাবো, আমি সারাদিন কি করছি এটা হচ্ছে তো দেখাবো, তাই। এগুলো তারটা দেখে আমরা কি করব? তাদেরকে আপনাদের মানুষ মতো তো ব্যবসায়ী যারা দেখছে, আছেন তারা, মানুষ, হ্যাঁ ফ্যাক্ট হচ্ছে মানুষ তারা দেখছে এবং কিনছে। সেটাই। এটা কিন্তু আপা মানে খুবই মানে শুনতে ভালো না লাগলেও কিন্তু এটা সত্য যে যখন আমি এরকম জানি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর একটা জামা পরলেই সেই জামা সেলাররা দিয়ে শেষ করতে পারে না। এরকম অনেক, আমি যেহেতু এই জায়গাটাতে আছি, বিক্রি করতে যে বা অন্য অনেকদের সাথেই কথা হয়, আমি হুম, ব্যক্তিগতভাবে কয়েকজনের নাম আমি আপনাকে বলে দিতে পারি যে এরা যেই জামা, এই যে আপনি যেটা বললেন যে ডেইলি ব্লগ, এই উছিলায় তারা এই সকালে যেই জামা পরতেছে, বিকালে ওই জামা স্টক আউট হয়ে যাচ্ছে, দুপুরে যেটা পরতেছে সন্ধ্যায় ওইটা স্টক আউট হয়ে যাচ্ছে, হচ্ছে কিন্তু এটা কিন্তু রিয়েলিটি। আর এই না আমি তো সেটাই রিয়েলিটিটার বলছি সাথে যে তাদেরকে তো আপনারাই উপরে তুলে আনছেন, ওই ড্রেসটা দেখার উছিলায় তো তো আমরা তাদের উপরে ওই সব তুলছি, ব্লগ আমাদেরকে এটা দেখতে হয়। এটা যেমন সত্য আমরা উপরে তুলছি, আবার এটাও সত্য যে তারাও আমাদেরকে ফেসিলিটেট করছে। যখন কোনো সেলার কোনো ব্র্যান্ড প্রমোটারকে একটা ড্রেস দিয়ে সে উইদিন 1 উইক ওটার সমস্ত স্টক আউট করে ফেলছে, সে কেন দিবে না বলেন? সে তো দিবে। এখন এখানে আসলে মেইন গেমটা কে খেলতেছে? মেইন গেমটা তো খেলতেছে অডিয়েন্স, যে কিনছে, বায়ার, তার হাতেই তো সমস্ত পাওয়ার। তো ব্যাপারটা সেটাই আসলে না, মানে এটা আসলে একটা চক্র, এবং এটা না কোনো একটা কারণ দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন না। একটা একটার সাথে লিঙ্কড, একটা একটার সাথে এটার লিঙ্ক। সাথে মানে এই কন্টেন্ট ক্রিয়েটর বলি বা মানে ভিউ ব্যবসায়ী বলি, এটা সবাই বিজনেস করছে, এক একজন এক এক রকম ভাবে বিজনেস করছে। তো আমাদের বিষয়টা যেটা যে আমরা করি, যেটা আমাদের আমাকে আরো স্কেল করবে, আমাকে আরো পজিটিভ কোনো কিছু মানে আর্নিং দিবে, সেটা করতে তো আমার কোনো মানে দোষের কিছু নাই। কিন্তু এমন কিছু তো করা অবশ্যই উচিত না। আমি কিছু এক্সাম্পল দেই আপনাকে, যেটা হচ্ছে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ব্যবসায়ীরা প্রোডাক্ট প্রমোট করছে, যে কন্টেন্ট ক্রিয়েটররা মানে সমাজের জন্য আসলে তাদের ভাষা বলি বা তাদের কার্যকলাপ বলি সমাজের জন্য চরম ক্ষতিকর, এটা একদম স্পষ্ট। যেমন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যে আমিও যেহেতু মানে অনলাইনে আমাকে থাকতে হয় ম্যাক্সিমাম টাইম, আমাকে আমি না চাইলেও আমাকে দেখতে হয় কিছু বিষয়।
যে যে দুই সতীন টাইপের কিছু টপিক আছে, তারপরে আরো সম্ভবত আরো কি কি যেন আছে, এখন মনে করতে পারছি না। যে এই টাইপের মানুষদেরকে কি আসলে না উঠালে না, এরা কি সমাজের জন্য আসলে ভালো কিছু দিচ্ছে? এটা না আপা আসলে একজন হচ্ছে কি দেখেন, একটা সমাজে কোনো নির্দিষ্ট একটা শ্রেণী না, কিন্তু শ্রেণী কিন্তু অনেক। এখন সব প্রোডাক্টই সেল হবে। আমি যদি খুব সহজ উদাহরণ দেই, জামদানি শাড়ি সেল হবে। আবার ধরেন ওই যে একদম নিম্নমানের যে শাড়ি একবারের বেশি দুইবার পরা যাবে না, বা এরকম শাড়ি যেটা পরে কেউ টিকটক করবে একবারের জন্য, হ্যাঁ, ওই শাড়িও সেল হবে। বাজারে সবকিছুর ক্রেতা আছে, সব পণ্য সেল হয়, সব শ্রেণী আছে। এখন কোন জিনিসটা কোনটাকে ক্লিক করবে বা কার জন্য কোন জিনিস সেটা ডিফাইন করতে হবে। আর এখানে একটা বড় একটা কথা মানে না বললেই না, আমি যেটা মনে করি, আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে কি আমাদের ইন্টারনেটটা এমন হয়ে গেছে যে সবার কাছে অ্যাভেইলেবল, এবং এখানে কোনো মনিটরিং নাই। যে ধরেন যেই কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজনের কথা নাম বলা ঠিক হবে না, যে আপনি ক্ষতিকরের দিকটা বললেন, যে অনেকে দেখবেন অনলাইনে এসে কন্টেন্ট ক্রিয়েশনের নামে এমন কিছু কাজ প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন ডক্টর না হয়ে। হ্যাঁ, ডক্টর না হয়ে সে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে। তো এটা তো আসলে হার্মফুল শুধু না, এটা একটা ইলিগাল অ্যাক্টিভিটি। তো এখানে কি একটা মনিটরিং থাকা উচিত ছিল না? একটা মনিটরিং তো থাকা অবশ্যই। উচিত ছিল। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে যখন বাজারে একটা জিনিস থাকবে, সেটা ক্রেতাও থাকবে, বিক্রেতা থাকবে, ক্রেতা থাকবে, সব কিছু বিক্রি হবে বাজারে, সব কিছুর কাস্টমার আছে, কারণ মার্কেট অনেক বড়। এইখানে আসলে কোন জিনিসটা স্ট্রাইক করবে আর কোন জিনিসটাকে আসলে থামাই রাখতে হবে, এটার জন্য একটা মনিটরিং দরকার হয়। সেটা সব মানে জায়গায় থাকে বা থাকা উচিত। আমাদের দেশে আনফরচুনেটলি ওই জায়গাটা আসলে নাই। যে ফেসবুকে ধরেন কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল, আমি জানি না এই টপিকটা আমার আসলে তোলা ঠিক কিনা, যে একজন দম্পতি ইলিগাল কাজ করতে, তাদেরকে আসলে আইনের আওতায় পরে আনা হয়েছে। তো আহ, এটা তো অনেক দিন পরে, তার ভিউ অনেক হওয়ার পরে, তার অনেক বড় একটা ফ্যান ক্লাব হওয়ার পরে তাকে আইনের আওতায়, ততদিন কি দেখলো না? এই মনিটরিংটা তো থাকা উচিত। এই মনিটরিং আমাদের নাই। আবার মনিটরিং এর নামে কি আছে দেখেন, আপনার বাক স্বাধীনতা অনেক জায়গায় চলে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের দেশে আসলে খুব টাফ লাগাম দেয়া, কারণ আমাদের দেশে যারা লাগাম দিবে তাদের হাতেই আসলে ঠিক মতো লাগামটা নাই। তো এই আসলে এই মানে জায়গাটা আসলে, এমন একটা দেশে আমরা বাস করি যে নিরাপত্তাহীনতাই বলবো এটাকে, যে সব হ্যাঁ, আপনি দিকেই, কি যে হ্যাঁ, বলবেন সেটার উপরে কোনো মানে বাক স্বাধীনতা ওইভাবে নাই। ইভেন কখনো কখনো আপনার চিন্তার স্বাধীনতাও নাই। তো এটা আসলে এই খুব কথাটা টাফ এরকম একদমই একটা ঠিক। সোসাইটিতে। এরকম একটা সোসাইটিতে হচ্ছে একটা মানে আদর্শ সোশ্যাল মিডিয়া চিন্তা করাটা কোয়াইট ইম্পসিবল। এখানে আসলে সব প্রোডাক্টই আসবে, সব প্রোডাক্টই সেল হবে। মনিটরিং না থাকলে আসলে এটা থেকে বেটার কিছু পাওয়াটা খুবই টাফ। তারপরেও হচ্ছে, অবশ্যই আপু। অনেক ভালো কাজ হচ্ছে, এটা খুবই আশা জাগানিয়া। হ্যাঁ, ভালো কাজ তো অবশ্যই কিছু হচ্ছে, কারণ প্রতিটা বিষয়েরই পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই থাকে। আমরা আশা করবো সেই ভালো বিষয়গুলোকে আমরা আমাদের মধ্যে ধারণ করব, চেষ্টা করব আমরা অবশ্যই। যতটুকু পারি। আপু, আপনার সাথে লম্বা একটা সময় কথা বললাম, আমার মনে হচ্ছে কথা শেষ হয়নি, আরো কিছু কথা বলা উচিত। কিন্তু স্ক্রিনে যতটুকু টাইম দেখতে পাচ্ছি, হয়তো বা ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু এটা রেকর্ডেড ইন্টারভিউ যাবে। আমার মনে হয় আপনার সঙ্গে আমরা আরো একদিন কথা বলবো, হয়তো বা আমাদের দর্শক যারা তারা আরো একদিন আপনার কথা শুনতে চাইবে, আপনি যদি সময় দেন। যদি আপনার কোনো অসুবিধা না থাকে, আশা করবো আরো একদিন আমরা কথা বলবো। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপু। আজকে আমাদের সঙ্গে কথা বললেন, আমাদের এই রোজকার বন্ধনের যে আয়োজন এই সম্পর্কে আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে একটু বলবেন। বলার মধ্যে তো এটাই যে দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এখন আপনারা যদি ক্রেতা যদি পছন্দ করে, তখনই কাজ করাটা আসলে সার্থক।
আর কাজের সার্থকতা ওখানেই, যখন যাদের জন্য কাজ করব তারা যদি সেটাকে ভালোভাবে একসেপ্ট করে। তাদের কাছে যদি গ্রহণযোগ্যতা না পায়, আসলে ওই কাজের কোনো মানে থাকে না, সেটা যত ভালো কাজই হোক। তো এজন্যই আসলে সেটাই। সবার উদ্দেশ্যে যদি বলতে হয় তাহলে বলবো যে এই যে যে এফোর্টটা আমাদের আমাদের যে কাজের জন্য আমরা যে সময়, শ্রম, মেধা এটা দিচ্ছি, এটার প্রতি একটু ব্যাপারটা আসলে সিম্প্যাথি না, আমি বলবো এমপ্যাথি। হ্যাঁ, মানে সহানুভূতি না, এটাকে আসলে আমি আসলে এই মুহূর্তে ভালো শব্দটা চয়ন করতে পারছি না, সিলেক্ট করতে পারছি না। তো এই যে এমপ্যাথি দিয়ে দেখলে ব্যাপারটা আসলে অনেক ইজি হয়ে যায়। ব্যাপারটা আসলে তখন ওই যে দেশি পণ্যকে কোটা দেয়ার ব্যাপারটা থাকে না। তখন হয়ে যায় আসলে ভালোবেসে গ্রহণ করার ব্যাপারটা। আবার হচ্ছে চর্চার যে ব্যাপারটা, যে আমি আমার প্রতিদিনের জীবনে যাপন করতে গিয়ে যে পণ্যটা আসলে আমি ব্যবহার করব, ওটা যদি একটু আমার দেশের মানুষের শ্রমটা সেখানে থাকে, এই চিন্তাটা, এই প্র্যাকটিসটাই অনেক টাগায় যায়। তো একদম ব্যক্তিগত জায়গা থেকে যখন আমরা এটা করব, বড় জায়গায় সেটার প্রভাবটা অনেক বেশি। তো আমি আসলে যখন নিজের জায়গা থেকে বলবো, সবার কাছে আমি ওই প্র্যাকটিসটাই আশা করব। আর অবশ্যই সবার আশা দোয়া। করি আশা করি সবার মধ্যে সেই চর্চাটা দেরিতে হলেও আসবে। আগের তুলনায় অনেক চলে এসেছে এখন। আমি হ্যাঁ, চারপাশে তাকালে অবশ্যই, অনেক অবশ্যই। দেখতে পাচ্ছি। এই ব্যাপারে ইনশাল্লাহ আমি সামনে আসলে আরো খুবই আসবে। পজিটিভ। তো অনেক ধন্যবাদ আপু আপনাকে, আহ আমাদেরকে আপনাকেও আপনার অনেক ব্যস্ততার ধন্যবাদ। মাঝে সময় দিয়েছেন। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম আমাদের এত সুন্দর মিষ্টি একজন আপুর সঙ্গে, যিনি দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন, পাশাপাশি তার উদ্যোগের বিস্তারিত যেমন টুকটাক আমরা শুনতে পারলাম, তার চিন্তা, তার সামাজিকতা বা আদার্স সব বিষয় নিয়ে তিনি তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। আশা করি তার কথাগুলো আমাদের সকলের মনে টাচ করবে, আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আর একটু সামনে এগোতে পারবো। আজকে ভিডিওটা আর দীর্ঘ না করি, আমরা আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের আগামী পর্বের অপেক্ষায় থাকবেন। সকলের সাথে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।